নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আমাদের সব ছিল, আমাদের মহাকাব্য ছিল, আমাদের সাহিত্য ছিল। সেই মহাকাব্যে উল্লেখ ছিল, সাহিত্যে উল্লেখ ছিল, আমাদের প্রাচীন নথিতে, ইতিহাসের নথিতে উল্লেখ ছিল, আমাদের যাবতীয় জীবনচর্যায়, আমাদের পুজোয়, আমাদের সংস্কৃতিতে, আমাদের সব কিছুতে উল্লেখ ছিল। আমরা জানতাম, কিন্তু তবু বিশ্বাস রাখতে পারিনি। বিশ্বাস রাখতে পারিনি বলে এবার একেবারে মহাকাশ থেকে ছবি তুলতে হলো। শুধু বিশ্বাস রাখতে পারিনি এমন নয়, সেই বিশ্বাসকে, কোটি কোটি মানুষের বিশ্বাসকে, এই দেশের কোটি কোটি মানুষের বিশ্বাসকে আদালতে হলফনামা জমা দিয়ে নস্যাৎ করার চেষ্টা হয়েছিল। কিসের কথা বলছি? রাম সেতুর কথা বলছি। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে সেতুর মতন কাঠামো দেখতে পাওয়া যায়, যা জলমগ্ন অবস্থায় রয়েছে, ওটা কোনো সেতু নয়, ওটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন কাঠামোর একটা মিলিত রেখা। ওটাকে সেতুর মতো দেখতে লাগে, এই রকম একটা তত্ত্ব প্রমাণ করতে এই দেশেরই একাংশ বছরের পর বছর ধরে সক্রিয় ছিলেন। ওখানে কখনো কোনো জাহাজ বা নৌকা পাঠিয়ে বা কোনো ট্রলার পাঠিয়ে বা কোনো স্টিমার পাঠিয়ে কোনো রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তার কারণ ওই অঞ্চলে, অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে রাম সেতু বলে যে অংশ চিহ্নিত, সেখানে সমুদ্রের গভীরতা এতই কম যে ওখানে জাহাজ পাঠানো, সাবমেরিন পাঠানো সম্ভব নয়। এবং সেই সুযোগ নিয়ে দিনের পর দিন এই দেশের একাংশ প্রচার করতে চেয়েছেন রাম সেতু বলে যেটাকে দাবি করা হয়, ওটা আদৌ কোনো সেতু নয়। ওটা পলি জমে বা প্রবাল প্রাচীর তৈরি হয়ে বা সমুদ্রের তলায় নানা রকমভাবে পাথরের কাঠামো তৈরি হয়ে ওই রকম একটা চেহারা নিয়েছে। ওটা কোনো অবিচ্ছিন্ন কাঠামোই নয়, সেতু তো নয়ই। কিন্তু এবার মহাকাশ থেকে ছবি তোলা হলো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা উপগ্রহের মাধ্যমে লেজার বিম পাঠিয়ে, লেজার রশ্মি পাঠিয়ে ছবি তুলল এবং সেই ছবিতে স্পষ্ট ধরা পড়ল যে তামিলনাড়ুর উপকূলে, যেখানে যে অংশকে আমরা সেতু বন্ধ নামে চিনি, সেই ধনুষকোটি থেকে শুরু করে শ্রীলঙ্কার তালাইমান্নার পর্যন্ত যে রেখা, জলের তলায় নিমজ্জিত যে রেখা দেখতে পাওয়া যায়, সেটা একটা অভিন্ন কাঠামো, সেটা কোনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পাথরের সমষ্টি নয়। ধনুষকোটি থেকে তালাইমান্নার পর্যন্ত সেতুর মতো একটা অভিন্ন কাঠামোই দেখতে পাওয়া যাচ্ছে, যার বেশিরভাগ অংশটাই এখন জলে ডুবে রয়েছে। উপগ্রহের মাধ্যমে যে ছবি পাওয়া গিয়েছে এবং যে সমস্ত ঐতিহাসিক বিবরণ এতদিন চেপে রাখা হয়েছিল, সেই সমস্ত প্রামাণ্য নথি নিয়ে আজ বাংলার প্রাইম টাইমে আপনাদের সামনে এসেছি আমি ঈশান দেব এবং সৃজিতা। রাম সেতু, মা সীতাকে ফিরিয়ে আনার জন্য এই সেতু নাকি নির্মিত হয়েছিল। তার জন্য অবশ্য শ্রী রামচন্দ্রকে অনেক কাঠখড়ো পোড়াতে হয়, দিনের পর দিন সমুদ্র দেবতার প্রার্থনা করতে হয়েছিল। শেষে সকল বাধা পেরিয়ে সৃষ্টির সমস্ত প্রাণীকুল মিলে তৈরি করেছিল রাম সেতু। কিন্তু এসব তো গল্প কথা, এসব তো মহাকাব্যে শুধু বর্ণিত রয়েছে। এরকম কোনো সেতুর অস্তিত্বই নেই, এটাই তো অনেকে মানেন। কিন্তু সত্যিই কি তাই? সম্প্রতি ইসরোর লেজার বিম ভিউ একদম অন্য কথা বলছে। ইসরো তথ্য বলছে সমুদ্রের স্বল্প গভীর ওই অংশে কোনো ইতি উতি পাথর পড়ে নেই। সেখানে যা রয়েছে সেটা একটা সম্পূর্ণ নির্মাণ রয়েছে। সেই নির্মাণ রয়েছে যে নির্মাণ ভারত এবং শ্রীলঙ্কাকে সংযোগ করে, যে নির্মাণ ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সোজাসুজিভাবে বিস্তৃত, যার কিছু অংশ আমরা দেখতে পাই মাত্র। এই পূর্ণাঙ্গ নির্মাণ, যার বিস্তার ভারতের ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার পর্যন্ত। শুধু তাই নয়, এই নির্মাণের মধ্যে 11টি চ্যানেল রয়েছে। কতটা আধুনিক চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছিল, যা সমুদ্রের ঢেউয়ের চাপ সামলে ওই সেতুকে দাঁড় করিয়ে রাখতে, দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে আপনাদের জন্য রইল যাবতীয় প্রামাণ্য নথি একে একে।
প্রথমে কয়েকটা ছবি দেখে নিই, যে উপগ্রহ চিত্র এই মুহূর্তে সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে, সেই উপগ্রহ চিত্রটা সবার আগে পিসিআরকে দেখাতে বলবো। উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে ছবি তুলেছে ইসরো। উপগ্রহকে কাজে লাগিয়ে লেজার রশ্মির মাধ্যমে, লেজার বিম ভিউয়ের মাধ্যমে সমুদ্রের তলায় ডুবে থাকা ওই কাঠামোর ছবি তুলেছে ইসরো। সেই ছবিতে কি দেখতে পাওয়া যাচ্ছে? সেই ছবিতে এটাই দেখা যাচ্ছে যে ভারতের উপকূল থেকে তামিলনাড়ুর উপকূল পর্যন্ত বিস্তৃত একটা অভিন্ন একটা সেতুর মতন কাঠামো রয়েছে। যেমনটা দাবি করা হতো, এই কাঠামো নাকি কোনো অবিচ্ছিন্ন কাঠামো নয়, এটা নাকি সমুদ্রের তলায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া নানা রকম বিচ্ছিন্ন ফরমেশন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাঠামো তৈরি হয়েছে, যেগুলো একটাই সরল রেখায় অবস্থান করছে বলে সেতুর মতো দেখতে লাগে। বিষয়টা যে তেমন নয় সেটা উপগ্রহ চিত্র স্পষ্ট করে দিচ্ছে। উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে গোটাটাই একটা অবিচ্ছিন্ন কাঠামো, এবং ধনুষকোটি থেকে তালাইমান্নার পর্যন্ত 29 কিলোমিটার বিস্তৃত এই সেতুর মতো কাঠামো, যাকে আমরা রাম সেতু বলে চিনি। এরপর আরও একটা ছবি দেখাতে বলবো, সেটা ধনুষকোটির এরিয়াল ভিউ, মানে আকাশ থেকে তোলা ধনুষকোটির ছবি। আমরা যে জায়গাকে সেতু বন্ধ নামে চিনি, অর্থাৎ যেখান থেকে এই রাম সেতুর শুরু হয়েছে, যেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোও দিয়েছিলেন, সেই ধনুষকোটির ওপর থেকে, আকাশ থেকে তোলা ছবিটা ভালো করে দেখুন। এই যে লম্বা সমুদ্রের মধ্যে এগিয়ে যাওয়া যে সেতুর মতো অংশ দেখছেন, এইটাকে দেখে কোনোভাবে কি মনে হচ্ছে যে এটা সেতু নয়, এটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কোনো একটা ফরমেশন? প্রাকৃতিকভাবে সমুদ্রের তলায় নানা রকম জৈবিক ক্রিয়াকলাপের কারণে এই রকম একটা কাঠামো তৈরি হয়ে গিয়েছে। এটাকে দেখে আদৌ সেরকম মনে হচ্ছে কি পুরো সরল রেখার মতো এগিয়ে চলা একটা সেতুর মতো স্ট্রাকচার, যেটা সমুদ্রের মধ্যে গিয়ে এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে? তার কারণ এই সেতুর অধিকাংশটাই এই মুহূর্তে জলের তলায় ডুবে রয়েছে। উপগ্রহ চিত্রে তেমনটাই দেখা যাচ্ছে। ধনুষকোটির এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন, যতটুকু অংশ জলের উপরে এখনও মাথা তুলে রয়েছে, সেই সবটাই সেতুর আকারেই দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আকাশ থেকে তোলা এই ছবি দেখলে বুঝতে পারবেন। এবার আরেকটা ছবি দেখে নিন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে তামিলনাড়ুর সৈকতে ওই সেতুবন্ধে, ওই ধনুষকোটির কাছে গিয়েছিলেন। ওই সৈকতে গিয়ে তিনি সেখানে পুজো দিয়ে আসেন। যেহেতু সনাতন বিশ্বাস অনুযায়ী যেহেতু ওই অঞ্চল থেকেই, ঠিক ওইখান থেকেই ভগবান শ্রী রামচন্দ্র সেতু বাঁধা শুরু করেছিলেন তার বানর সেনাকে নিয়ে, তাই ধনুষকোটির ওই এলাকায় গিয়ে সেতুবন্ধ নামে পরিচিত ওই সৈকতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর পক্ষ থেকে পুজো দিয়ে এসেছিলেন ওইখানে দাঁড়িয়ে। সেই ছবি দেখালাম। আরও অনেক ছবি, আরও প্রামাণ্য নথি নিয়ে আসছি। যে সেতু নিয়ে এত কথা হচ্ছে, সেই সেতুর চলুন একটা সঠিক অবস্থান ঠিক কোথায়, তার দুপাশে কি কি রয়েছে, সেটা আমরা আপনাদেরকে এক নজরে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। আপনাদেরকে জানিয়ে দিই যে দক্ষিণ পশ্চিমে রয়েছে মান্নার উপসাগর এবং উত্তর পূর্ব দিকে রয়েছে পক প্রণালী। চলুন একে একে আমরা দেখি। এই সেই রাম সেতু, খুব মন দিয়ে দেখবেন। আপনি ডান দিকটা হবে শ্রীলঙ্কার দিক এবং বাঁ দিকটা হবে ভারতের দিক। যদি আমরা ডান দিকটা দেখি, রাম সেতু ঠিক যেখান দিয়ে গেছে মান্নার উপসাগর, ওই দিকটা হচ্ছে শ্রীলঙ্কার দিক, যে শ্রীলঙ্কায় যাবার জন্য রাম সেতু নির্মিত হয়েছিল বলে কথিত রয়েছে। শ্রীরামচন্দ্র তিনি মা সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন। এবং বাঁ দিকটা রয়েছে পক প্রণালী, এটা বঙ্গোপসাগরের দিক। এইখানে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে বসেই নাকি প্রার্থনা করেছিলেন শ্রীরামচন্দ্র সমুদ্র দেবতার, এবং তারপরে অনেক নানা ধরনের কথা বর্ণিত রয়েছে। এবং শেষ পর্যন্ত প্রাণীকুল একত্রিত হয়ে, সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে ওই সেতু নির্মাণ করেছিলেন। বলা হয় একটি কাঠবিড়ালিও নাকি তার সামর্থ্য অনুযায়ী একটি পাথর এনে ওই সেতু নির্মাণে সাহায্য করেছিলেন। যদিও এগুলো কথিত রয়েছে, কিন্তু যা কথিত রয়েছে তার যে একটা বাস্তব রূপ রয়েছে তা আপাতত ইসরো যে তথ্য দিচ্ছে, যে লেজার বিম ভিউ দিচ্ছে, তাতে একেবারে পরিষ্কার। এই সেতুরে আবার 11টি চ্যানেল রয়েছে। এই সেতুরে আবার জল কখনো আরব সাগরের জল বঙ্গোপসাগরের দিকে যায়। মূলত গরমকালে আরব সাগরের যে ঢেউ, সেই ঢেউ বঙ্গোপসাগরের দিকে যায়, মানে এই দিক থেকে এই দিকে আসে।
আর আবার কখনো কখনো শীতকালে বঙ্গোপসাগরের জল আরব সাগরের দিকে যায়, অর্থাৎ সেই ঢেউটা আরব সাগরের দিকে চলে যায় এই সেতুকে ধাক্কা মেরে। লাগাতার ধাক্কা লাগলেও এই সেতুর নির্মাণ কিন্তু ভেঙে পড়েনি। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে 11টা চ্যানেল রয়েছে, যে চ্যানেল এই সেতুকে দাঁড়িয়ে থাকতে, তার নির্মাণকে দাঁড় করে রাখতে সাহায্য করছে। এটুকুতেও যদি না হয় তাহলে আরও কিছু প্রামাণ্য নথি আপনাদের জন্য রয়েছে, যা একে একে প্রমাণ করে যে এই রাম সেতুর অস্তিত্ব কতটা বাস্তব। আগে দেখে নিই সৃজিতার সঙ্গে এই মুহূর্তে আমরা দেখে নিলাম যে রাম সেতু নিয়ে, যে সেতুবন্ধ নিয়ে, যে ধনুষকোটি বা তালাই মান্নার নিয়ে আমরা কথা বলছি, তার অবস্থানটা ঠিক কোথায়। এবার দেখুন মহাকাশ থেকে যে ছবি তোলা হয়েছে উপগ্রহকে কাজে লাগিয়ে, সেই উপগ্রহ চিত্রের মাধ্যমে ইসরো ঠিক কী দেখতে পেয়েছে সেই ছবি আমরা দেখাবো। আমরা লিফট আপ করে সেই ছবিটা দেখাচ্ছি। এইটা শ্রীলঙ্কা, আর উপর দিকে যে উপকূল দেখতে পাচ্ছেন এটা ভারত। মাঝখানের অংশকে আমরা আরও জুম করে আপনাদের সামনে তুলে আনছি। এই মাঝখানে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানে যে সেতুর মতন স্ট্রাকচার, যে কাঠামো দেখতে পাচ্ছেন, এইটার দৈর্ঘ্য 29 কিলোমিটার এবং এই গোটা 29 কিলোমিটারের এই যে বিস্তার, তার মধ্যে সমুদ্রের গভীরতা অত্যন্ত কম, 1 মিটার থেকে 10 মিটার, এর বেশি গভীরতা কোথাও নেই। ফলে ওখানে কোনো জাহাজ নিয়েও যাওয়া আসা করা যায় না। ধনুষকোটি থেকে তালাইমান্নার পর্যন্ত এই যে 29 কিলোমিটারের বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যে সমুদ্রের গভীরতা খুব কম। তার কারণ ওইখানে আসলে যে রাম সেতুর কথা বলা হচ্ছে, যেটাকে অনেকে অ্যাডামস ব্রিজ, বিশেষ করে ইউরোপীয়রা অ্যাডামস ব্রিজ নামে ডাকেন, সেইটা যেহেতু জলের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে, সেই জন্যই ওখানে সমুদ্রের গভীরতা কম। সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা গিয়েছে উপগ্রহের তোলা ছবিতে। এবং এই কাঠামোটা যে পুরোটাই একটা অভিন্ন কাঠামো, এটা যে কোনোভাবেই ভিন্ন ভিন্ন কাঠামো নয়, অনেকগুলো পাথরের খণ্ড বা অনেকগুলো প্রবাল প্রাচীর পরপর দাঁড়িয়ে রয়েছে বিচ্ছিন্নভাবে, এমনটা যে নয়, সেটাও উপগ্রহ চিত্র প্রমাণ করে দিয়েছে ইসরোর তোলা ছবি। এর ফলে দুটো তত্ত্ব পুরোপুরি নস্যাৎ হয়ে গিয়েছে সৃজিতা। এর ফলে একটা তত্ত্ব, যে তত্ত্ব বারবার প্রচার করা হতো যে এটা নাকি একটা বিচ্ছিন্ন কাঠামো, কোনো অভিন্ন কাঠামো নয়, সেই তত্ত্ব তো নস্যাৎ হয়ে গিয়েছেই। তার সঙ্গে আরও একটা তত্ত্ব নস্যাৎ হয়ে গিয়েছে এই ছবি সামনে আসার পর। সেটা হলো এই কাঠামো নাকি কোনোভাবেই মানুষের তৈরি করা কাঠামো নয়, এই কাঠামো নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল, এমনও একটা তত্ত্ব প্রচার করা হতো। কিন্তু ঐতিহাসিক নথি সামনে এসে সেই তত্ত্বকেও অনেকটাই নস্যাৎ করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে সেগুলোও ধাপে ধাপে দেখাচ্ছি। একটা দিক জানালেন ঈশানদেব চট্টোপাধ্যায়, যে লেজার বিম ভিউ ঠিক কি বলছে। আচ্ছা, আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানার চেষ্টা করি, অতি অবশ্যই তার ঐতিহাসিক কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করি, বা ইতিহাসে যা বর্ণিত রয়েছে তার ভিত্তিতেই আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিই। তো এই রাম সেতু নিয়ে কি আদৌ কিছু বলা রয়েছে? হ্যাঁ, রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রামেশ্বরম মন্দিরের কিছু রেকর্ড রয়েছে, যে রেকর্ড প্রমাণ করে যে রাম সেতুর অস্তিত্ব ছিল। শুধু তাই নয়, কিছু পার্সিয়ান নাবিক, পারস্যের কিছু নাবিক, তাঁদের বর্ণনাতেও একই কথা উল্লেখ রয়েছে। চলুন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ঝট করে দেখে নিই যে ঠিক কী কী বলা হচ্ছে। 9ম শতকে পারস্য থেকে আসা নাবিকের লেখায় সেতু বন্ধাই, অর্থাৎ তাদের ভাষায় সেতু বন্ধাই বলা হয়, অর্থাৎ সেতু বন্ধন বলতে পারেন আপনারা, বা এই সেতুর উল্লেখ রয়েছে। এটি একটি প্রামাণ্য নথি হিসেবে ব্যবহৃত হতে পারে বা প্রমাণ হিসেবে থাকতে পারে। আরে বাবা, না থাকলে তারা কেন বলছেন, বা তারা সেই সেতুর সম্পর্কে জানছেন কি করে? মনে মনে ভেবে তো লিখে ফেলেননি। দ্বিতীয়ত, আর কি কি রয়েছে? রামেশ্বরম মন্দিরের নথিতেও এই সেতু জেগে থাকার উল্লেখ রয়েছে। রামেশ্বরম মন্দিরে যে নথি রয়েছে সেখানেও এই সেতুর উল্লেখ রয়েছে এবং 1480 সাল পর্যন্ত এর অস্তিত্ব ছিল বলে বলা হচ্ছে। দেখি কি বলা হচ্ছে, যে 1480 সাল পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উপরে এই সেতুর অস্তিত্বকে টের পাওয়া গিয়েছে, এই সেতুর অস্তিত্বকে দেখতে পাওয়া গিয়েছে। তারপর থেকে এই সেতুকে দেখতে পাওয়া যায়নি। সেটা নানা প্রাকৃতিক কারণ হতে পারে, নানা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো কারণেই হোক। তারপর থেকে এই সেতুর সম্পূর্ণ যে অস্তিত্ব সেটিকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি নাই থাকতো, যদি এটা মানুষের নির্মাণ না হতো, বা যে কোনো কারণ যদি নির্মাণ না হতো, তাহলে তো এখানে অস্তিত্ব থাকতো না, তাহলে তো এই অস্তিত্বগুলো তো থাকতো না, তাই নয় কি?
আমরা এখান থেকে ইতিহাসবিদ কি বলছেন একবার শুনুন, আপনাদেরকে একবার শোনাবো যে তারা কি বলছেন, ঐতিহাসিক মহল কি বলছেন। রাম সেতু অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য একটি সেতু এবং এটা মনুষ্য দ্বারা নির্মিত। প্রাচীন পারস্য বণিকদের লেখায় সেতু বন্ধাই বলে একটা সেতু বন্ধাইয়ের উল্লেখ পাওয়া যায়। সেই সেতু বন্ধাই এই রাম সেতুকেই উল্লেখ করছে। রামেশ্বরম মন্দিরে প্রাচীন নথিতেও আমরা এখানে একটি সেতুর অবস্থিতির কথা জানতে পারি। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ডকুমেন্টারি প্রকাশ করে এই রাম সেতুর ওপর। তাতে তারা গবেষণা করে দেখেন যে 4000 বছর পুরনো একটি সেতু রয়েছে এখানে এবং সেটি প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, সেটি মনুষ্য নির্মিত। আমরা ইতিহাসবিদদের কথাও শুনলাম, তারাও বলছেন যে প্রাচীনকাল থেকে সেই নবম শতকে যখন পারস্য থেকে বণিকরা আসতেন তারাও এই অঞ্চলকে সেতু বন্ধাই নামে উল্লেখ করতেন। অর্থাৎ এখানে সেতু বন্ধন করা হয়েছিল, কোনো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কোনো কিছু নয়, কৃত্রিমভাবে সেতু বন্ধন করা হয়েছিল। ঠিক যেমনভাবে আজও আমাদের দেশে ওই এলাকা সেতুবন্ধ নামে পরিচিত। আমাদের মহাকাব্যে, আমাদের প্রাচীন সাহিত্যে এগুলো সব জায়গাতে ওই জায়গাটাকে সেতুবন্ধ নামে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, রামেশ্বরম মন্দিরের যে প্রাচীন নথির কথা বলছিলেন ইতিহাসবিদ অয়নবাবু, সেই নথিতে 1480 সাল পর্যন্ত এই সেতু সমুদ্রের উপরে জেগেছিল এমন উল্লেখও পাওয়া যাচ্ছে। এটা হলো ইতিহাসের উল্লেখ। এবার পৌরাণিক উল্লেখের দিকে যাচ্ছি। পৌরাণিক উল্লেখে এমনকি আমাদের মন্ত্রতন্ত্রেও সেতু বন্ধে কার মন্দির, রাম কার পুজো করেছিলেন এবং ওই সেতুবন্ধে কার মন্দির, আমাদের শয়ে বছর আগে লিখিত মন্ত্র, রুদ্রজামলে লিখিত মন্ত্র, সেই আদ্যাস্তোত্রেও এর উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে স্বামী পরমাত্মানন্দজি কি বলছেন শুনবো। রুদ্রজামল তন্ত্রের অন্তর্গত আদ্যাস্তোত্রে আমরা একটি বিশেষ শ্লোকাংশ পাই, যেখানে বলা হচ্ছে, পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চমনি দ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা ঔড্র দেশে চ কামাখ্যা নীলপর্বতী। সুদূর সেতুবন্ধে রামেশ্বরে যে ঐতিহাসিক কালের পূর্বেও পুরাকালেও দেবীর অবস্থান ছিল তা এখানে প্রমাণিত। আচ্ছা, পুরাণ মত, ঐতিহাসিক মত, ভৌগোলিক অবস্থান, এই সব কিছুকে যদি অস্বীকার করাও হয়, যদি তারপরেও কারোর মনে কোনো সন্দেহ দাঁড়া বেঁধে থাকে, তাহলে আরও একটা উপায় রয়েছে। ওই সেতুর বিভিন্ন অংশের পাথরের বয়স তো বের করা যায়, নির্মাণ করা যায়, আমরা ততটা আধুনিক হতে পেরেছি। সেই গবেষণা কি বলছে চলুন আমরা একবার শুনে নিই ভূমিরূপ তত্ত্ববিদ সুজীব করা থেকে। রামের জন্মের সাথে এই সেতুর জন্ম এবং সেতুর সৃষ্টি এক অদ্ভুতভাবে মিল পাওয়া যায়। ফলে সেই কারণের জন্য রাম সেতু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ জিওলজিক্যালি যদি এটা লক্ষ্য করে দেখা যায় তাহলে কিন্তু রাম সেতুর জন্ম বৃত্তান্ত মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 7000 বছর আগেকার, এবং ঠিক একইভাবে এখানকার যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব 7000 বছর আগেকার। ফলে ন্যাচারালি তার সাথে একটা স্বাভাবিক সত্যতা পাওয়া যেতে পারে। অর্থাৎ ঈশান দেব, সুজীব কর বাবুর মন্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে রামের অস্তিত্বকাল এবং এই পাথরের অস্তিত্বকালের খুব একটা কিন্তু পার্থক্য নেই, মানে সমকালেই এটা বলা হচ্ছে, অন্তত সুজীব করের বক্তব্য অনুযায়ী। একদমই, ভূমিরূপ তত্ত্ববিদ সুজীব কর একটা জিনিস খুব স্পষ্টভাবে বলছেন যে নাসার যে প্ল্যানেটারি পজিশনিং সিস্টেম, সেখানে রামের জন্মতিথি সেখানে ইনপুট দেওয়ার পর যে সময়কালকে দেখানো হয়েছে, ওই অঞ্চলে রাম সেতুতে যে পাথর পাওয়া যায় তার বয়সও ওই সময়কালের, কিন্তু আশপাশের অন্যান্য পাথরের বয়স সেই সময়কালের সঙ্গে মেলে না। এর মাধ্যমে বোঝা যায় যে ওই রাম সেতু, যে অংশকে আমরা রাম সেতু বা যে অংশকে সেতু বন্ধ হিসেবে আমরা চিনি, সেখানে যে পাথর এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়, সেই পাথর
সেই পাথর এবং আশপাশের পাথরের বয়স এক নয়, অর্থাৎ ওই পাথর প্রাকৃতিকভাবে ওখানে তৈরি হয়েছে এইটা জোর দিয়ে বলার আর কোনো জায়গা বোধহয় কারোর সামনে রইল না। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।